মহারশী নদীর বাঁধ ভেঙে এই অঞ্চলের প্রায় 5 শতাধিক কৃষকের বাড়িঘর থেকে শুরু করে জমি জমা এই সম্পূর্ণ একেবারে নষ্ট হয়ে গেছে। আমাদের দিঘিপাড়বাসীর অনেক দিনে একটা দাবি ছিল মহারশী নদীতে একটি বেড়িবাঁধের। এতে দুর্ভোগ বেড়েছে পথচারী এবং শ্রমজীবী মানুষের। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নগরীর ঈদগাহ রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন যে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং আবহাওয়া অফিস কি বলছে? রওশন, গতকাল রাত থেকেই কিন্তু অঝোর বৃষ্টি হচ্ছে কুমিল্লায় এবং যার ফলে নগরীর বিভিন্ন সড়কে সকাল থেকেই আমরা জলাবদ্ধ দেখতে পাচ্ছি। এটি কুমিল্লা স্টেডিয়াম রোড এবং ঈদগাহ জিলা স্কুল রোড। এই সড়কে কিন্তু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এখানে স্টেডিয়াম এলাকায় যেসব দোকান রয়েছে সেগুলোতেও কিন্তু বেশি ভারী বৃষ্টির পর সেখানে পানি প্রবেশ করে। তো এই সড়ক সহ বিভিন্ন সড়কেই কিন্তু আমরা এরকম জলাবদ্ধ দেখছি। কুমিল্লা নগরীর টমসন ব্রিজ, রানীরবাজার রোড এবং শাসনগাছা, পুলিশ লাইন রোড, চকবাজার, সেই এলাকাগুলোতেও কিন্তু সড়কে এরকম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যার ফলে মানুষজন এই পথে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন। দীর্ঘদিন ধরেই কিন্তু কুমিল্লা নগরীর এই সমস্যা প্রকট আকার ধারণ করছে, অর্থাৎ নগরীর জলাবদ্ধতা নিরসনের যে খালগুলো রয়েছে, যে ড্রেনগুলো রয়েছে, সেগুলোতে অব্যবস্থাপনার কারণে কিন্তু এই দুর্ভোগের কোনো সমাধান হচ্ছে না আজ পর্যন্ত। মানুষজন বলছেন এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান প্রয়োজন। সিটি কর্পোরেশন বিভিন্ন প্রকল্প গ্রহণ করলেও এগুলো কিন্তু বছরের পর বছর মানুষ এই জলাবদ্ধতার দুর্ভোগে কিন্তু পড়েই যাচ্ছেন। কুমিল্লা নগরীর দক্ষিণ দিকে যে সকল খালগুলো রয়েছে সেগুলো সরু হয়ে এসেছে এবং সেগুলো দখল এবং সেগুলো ভরাটের ফলে অনেক খাল কিন্তু বিলীন হয়ে গেছে, যার ফলে কিন্তু এই সমস্যাগুলো বেশি হচ্ছে। নগরী থেকে পানি বের হতে পারছে না, অর্থাৎ নগরীতে মানুষের ব্যবহার্য পানি এবং জলাবদ্ধতা বর্জ্য অপসারণের যে খালগুলো, ড্রেনগুলো রয়েছে, সেগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই এবং যার ফলে এই জলাবদ্ধতা মানুষের জীবনে দুর্ভোগের কারণ তৈরি করে। আর গত সকাল থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে মানুষজন কিন্তু আতঙ্কিত, যেহেতু জলাবদ্ধতা এর আগেও কিন্তু ভারী বৃষ্টিপাতের পর নদীর ভাঙন দেখা দিয়েছিল এবং বন্যার সৃষ্টি হয়েছিল। কুমিল্লা শহর গোমতী নদীর পাড়ে অবস্থিত এবং নদীর পানি বৃদ্ধি পেলে মানুষের মধ্যে আতঙ্কও কাজ করে, যেহেতু এর আগেও কিন্তু গোমতী নদীর বাঁধ ভাঙনের ফলে সেটি কিন্তু এখনও মেরামত হয়নি। সব কিছু মিলিয়ে এই বৃষ্টিপাত মানুষের মধ্যে কিন্তু নানা রকম আশঙ্কা, আতঙ্ক তৈরি করছে। মানুষজন তারপর নগরবাসী মনে করছেন যে নিশ্চয়ই সিটি কর্পোরেশন এই জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে এবং এই স্থায়ী সমাধানের জন্য কোনো নতুন প্রকল্প নিয়ে যেন মানুষজন এই দুর্ভোগে পরবর্তীতে যেন আসলে এই জলাবদ্ধতার দুর্ভোগে যেন মানুষ না পড়ে সে ব্যবস্থা গ্রহণ করবেন। মানুষজন আসলে বছরের পর বছর কিন্তু এই সমস্যাগুলোতে পড়ছে, বিশেষ করে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ যারা সকালবেলা থেকেই কিন্তু কাজের জন্য কান্দির পার্শ্ব বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন, যারা বন্যার্ত এলাকা থেকে কুমিল্লা কর্মের জন্য এসেছিলেন, তারাও কিন্তু আসলে বেশি বিপাকে পড়েছেন। কারণ এখন এই মানুষ এই বৃষ্টির মধ্যে তারা কিন্তু কর্মহীন থাকছেন এবং কর্মহীন থাকার সংখ্যাটাও কিন্তু এখানে কম নয়। প্রায় 500 থেকে 1000 বেশি মানুষ কিন্তু কর্মের জন্য তারা শ্রম বিক্রি করার জন্য কিন্তু এখানে উপস্থিত হন। সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে মানুষজন কিন্তু আসলে অসহায় অবস্থায় রয়েছেন। আর এছাড়াও নিম্ন আয়ের মানুষ যারা রিক্সা এবং অন্যান্য জীবিকার ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং বৃষ্টিতে যারা আসলে বৃষ্টি তাদের জন্য আসলে ভোগান্তির কারণ তৈরি করছে। তো বৃষ্টির এই ছিল কুমিল্লা নগরী থেকে সবশেষ খবর। দর্শন, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ। গেছে বোরাঘাট ও নেতাই নদীর বাঁধ প্লাবিত হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়ার নির্মাঞ্চল। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে হালুয়াঘাট থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, এখন পর্যন্ত পানিবন্দী মানুষের সংখ্যা কত এবং সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চাই। রোশন, ময়মনসিংহের ধোবাউড়া এবং হালুয়াঘাট উপজেলায় কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী মানুষের সংখ্যা প্রায় 35,000-এর মতো আমরা উপজেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি। বিশেষ করে সবচেয়ে বেশি পানিবন্দী মানুষ রয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। এখানে 30,000-এরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন। এবং আমি যদি একটু বলি যে গত দুদিনের টানা প্রবল বর্ষণ এবং যে ভারত থেকে পাহাড়ি ঢল আসার কারণেই কিন্তু এই এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে এবং বন্যার এত
এতটাই প্রকোপ দেখা দিয়েছে যে হালুয়াঘাট পৌরসভায় কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে হালুয়াঘাটের 12টি ইউনিয়ন, সবগুলো ইউনিয়ন প্লাবিত হয়েছে। সবগুলো ইউনিয়নের মানুষের বাড়ি ঘরে পানি উঠেছে, ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের তলিয়ে মাছ বেরিয়ে গেছে। এবং আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে হালুয়াঘাট পৌরসভা এবং হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কিন্তু প্রচুর পানি উঠেছে, বিশেষ করে হাঁটু পানির উপরে হাসপাতালের যে নিচতলাগুলো রয়েছে, নিচতলায় কিন্তু হাঁটু পানির উপরে পানি রয়েছে, যার কারণে রোগী এবং স্বজন যারা রয়েছেন তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে আসছেন হাসপাতালে তারা কিন্তু বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এই বৃষ্টির কারণে কিন্তু বিশেষ করে চিকিৎসক যারা তারা কিন্তু নিচতলার রুমগুলোতে বসেন, সেই রুমগুলোতে কিন্তু এখন বসা যাচ্ছে না, চিকিৎসকরা বসতে পারছেন না। এবং যারা রোগী আছেন, দোতলায় রোগী আছেন, রোগীরা আছেন কিন্তু সঠিক যে চিকিৎসা সেই চিকিৎসা সেবাটাও কিন্তু পাচ্ছেন না বলে রোগীর লোকজন আমাদের কাছে অভিযোগ করেছেন। এবং এই হাসপাতালের পুরো ক্যাম্পাসই কিন্তু তলিয়ে গেছে এবং হাসপাতালের লোকজন বা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এটি বেলা যত বাড়বে পানির পরিমাণ কিন্তু এখানে আরও বাড়বে। এবং এই হাসপাতাল সহ পৌর শহরের যত বাসা বাড়ি রয়েছে, রাস্তাঘাট সব কিছুই কিন্তু তলিয়ে গিয়েছে, যার কারণে মানুষ একটি অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। আমরা বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি যে মানুষের ফ্রিজ থেকে শুরু করে আসবাবপত্র, খাট, বিছানা সব কিছুই কিন্তু পানিতে ভিজে গেছে। এবং আমরা যদি ইউনিয়নের খবর বলি, এটি কিন্তু ইউনিয়নগুলোতে কিন্তু অবস্থা আরও শোচনীয়, অর্থাৎ যারা ইউনিয়ন পর্যায়ের বাড়ি ঘরে একেবারে বুক সমান বা গলা সমান পর্যন্ত পানি উঠেছে। এবং এই হালুয়াঘাটেই প্রায় 30,000-এরও বেশি, 35,000-এর মতো মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন। এবং ধোবাউড়াতে প্রায় 5,000-এর বেশি পানিবন্দী রয়েছে। এখানে ধোবাউড়ার নেতাই নদী এবং হালুয়াঘাটের বোরাঘাট নদীর বাঁধ ভেঙে কিন্তু এই মানুষজন পানিবন্দী অবস্থায় রয়েছেন। তবে মানুষজন এটি অভিযোগ করছেন যে এখন পর্যন্ত তারা কিন্তু উদ্ধার কোনো তৎপরতা দেখেননি, অর্থাৎ উদ্ধার তৎপরতা নেই বললেই চলে, বা এখানে শুকনো খাবার বা কোনো সহায়তাও কিন্তু স্থানীয় মানুষজন পাননি। এ নিয়ে আমাদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। পানিবন্দী মানুষের দুর্ভোগের খবর জানাচ্ছিলেন হারুনুর রশিদ। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধতার আরও খবর জানাতে বটতলা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, নগরীর জলাবদ্ধতার কি অবস্থা আর শ্রমজীবী মানুষের সকাল থেকে ভোগান্তির খবর জানতে চাই। রোশন, গতকাল রাত থেকে ভারী বৃষ্টির ফলে বরিশালের বিভিন্ন জায়গায় কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে আসলে শ্রমজীবী মানুষ যারা রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিছুটা বিপাকে পড়ছেন। এবং একই সাথে আমি যদি এই মুহূর্তে বটতলার চিত্র দেখাই তাহলে এই এলাকায় 1 ঘন্টার বৃষ্টিতেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিছু জায়গায় হাঁটু পর্যন্ত পানি সৃষ্টি হয়, অলিগলির মধ্যে পানি প্রবেশ করে এবং বাসা বাড়িতেও কিন্তু পানি প্রবেশ করে। এবং যদি দোকানপাটের কথা বলি, ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে আসলে এই জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়। অনেক দোকানের মধ্যে পানি ঢুকে যায় এবং ক্রেতা কিন্তু কম পায়, সেক্ষেত্রে আয় বাণিজ্যও কিন্তু তাদের একটু খারাপের দিকে যায়। একটু জানিয়ে রাখি যে বরিশালে একসময় অসংখ্য খাল ছিল এবং এই যে নগরীর বটতলা এলাকায় এই ডান পাশেই কিন্তু একটি বড় খাল ছিল যেখান থেকে নৌকা চলাচল করতে পারত। সেখানে রাস্তার উন্নয়ন করে আসলে সেই খালটি বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে কিন্তু এখন বড় বড় দালান কোঠা গড়ে তোলা হয়, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় এবং ড্রেন যে সেটি কিন্তু খুবই সংকীর্ণ হয়ে যায়, যার কারণে এই যে পানিগুলো, বৃষ্টির পানিগুলো সেগুলো কিন্তু নামতে পারে না, যার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং এই একই অবস্থা নগরীর বগুড়া রোড, শীতলাখোলা রোড এবং ইদানিং দেখা যাচ্ছে যে নগরীর সদর রোডেও কিন্তু পানি জমে যায়। আগে বেশি বৃষ্টি হলেও এইসব এলাকায় কিন্তু পানি জমার কোনো লক্ষণ ছিল না কিংবা দেখা যেত না, সেক্ষেত্রে এখন 1 ঘন্টার বৃষ্টিতেই আসলে এই দুর্ভোগের সৃষ্টি হয় এবং এতে আসলে নগরবাসী যারা রয়েছেন তারা দিন দিন কিন্তু দুর্ভোগে পড়ছেন এবং বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকার কারণে এই বিভিন্ন ধরনের অটোরিকশা কিংবা যানবাহনগুলো কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে এবং আসলে এই যে সমস্যা কিংবা এই জনদুর্ভোগ থেকে মুক্তি চান এই নগরীর বাসিন্দারা এবং তারা বলছেন যে দ্রুত সময়ে এই সমস্যার সমাধান করা উচিত। অনেক জনপ্রতিনিধি আসছে কিন্তু কেউই এই সুষ্ঠু কোনো সমাধান আসলে তারা দিতে পারছে না। এক্ষেত্রে আসলে তারা প্রতিনিয়তই দুর্ভোগের সৃষ্টি হচ্ছে এবং প্রতি বর্ষা মৌসুমে এই জনদুর্ভোগ কিন্তু সৃষ্টি হয়, যার কারণে তারা বাসা থেকে পর্যন্ত বেরোতে পারেন না এবং স্কুল কলেজের যে শিক্ষার্থী রয়েছেন তারা সঠিক সময় স্কুলে যেতে পারেন না, শিক্ষার্থী এবং যারা চাকুরিজীবী আছেন তারাও কিন্তু খুবই সমস্যায় পড়ছেন। এবং নগরীর এই বটতলা এলাকা ছাড়াও বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু এই
জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং 1 ঘন্টার বৃষ্টিতেই এই আসলে দুর্ভোগে পড়তে হচ্ছে এই নগরবাসীকে। এবং এই সমস্যার দ্রুত সমাধানের দাবি করেছেন তারা, এবং যদি খালগুলো আসলে সংস্কার করা হয় এবং ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা হয় তাহলে এই সমস্যা কিছুটা হলেও সমাধান হবে বলে জানিয়েছেন এই এলাকার বাসিন্দারা। তো বরিশালের জলাবদ্ধতা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন, বরিশাল থেকে যুক্ত ছিলেন অমিত হাসান। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙে গেছে বোরাঘাট এবং নেতাই নদীর বাঁধ, প্লাবিত হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়ার নির্মাঞ্চল। অন্যদিকে শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলায় প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইগাতি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভের কাছে চলে যেতে চাই। সৌরভ, জানাবেন যে বন্যার্তদের নিরাপদে সরিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? যে রোশন, আকস্মিক বন্যায় কিন্তু শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে প্রায় শতাধিক গ্রামে কিন্তু পানি প্রবেশ করছে। আজকে আমরা দেখেছি প্রায় অর্ধশতাধিক গ্রামে নতুন করে প্লাবিত হয়েছে। বিশেষ করে এই বন্যা দুর্গত এলাকার যে উদ্ধার তৎপরতা আমরা গতকাল রাতে দেখেছি যে সেনাবাহিনী, তারপর হচ্ছে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং ঝিনাইগাতি নালিতাবাড়ি থানা পুলিশ তারা উদ্ধার তৎপরতা চালিয়েছে এবং বন্যা দুর্গত এলাকা থেকে শিশু বয়োবৃদ্ধ মানুষকে তারা নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে। তো আমি যদি আজকের বিষয়টি জানাই, আজকেও আমরা দেখেছি যে বিশেষ করে মাছের ঘের প্রায় নতুন করে প্রায় 1 থেকে 1.5 শতাধিক মাছের ঘের এই পানিতে প্লাবিত হয়েছে এবং সব মাছ ভেসে গেছে। তো আমরা বেশ কয়েকজন বন্যা দুর্গত এলাকার স্থানীয়দের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘদিন পর তারা এই হঠাৎ করে আকস্মিক বন্যার সম্মুখীন তারা হলেন। তারা বলছেন যে এই মুহূর্তে শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের খুবই প্রয়োজন। তো তারা বলছেন যে এখন পর্যন্ত জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে কোনো প্রকার সহযোগিতা তারা পাননি। তো এই বিষয়ে আমি জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এ পর্যন্ত প্রায় 5000 শুকনো প্যাকেট জাতীয় খাবার তৈরি করা হয়েছে। অতি শীঘ্রই এগুলো হচ্ছে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে বন্যা দুর্গত এলাকায় বিতরণ করা হবে। তো আমি যদি আরেকটা বিষয় রোশন আপনাকে জানাই, এই এখন পর্যন্ত আমরা যে আপডেট পেয়েছি তা হচ্ছে 17,000 হেক্টর রোপা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 600 হেক্টর জমির যে কাঁচা শাকসবজি রয়েছেন, শীতকালীন আগাম শাকসবজি, সেগুলো কিন্তু একদম বিনষ্ট হয়েছে। এর প্রভাব কিন্তু আগামী দিনে যে খাদ্য সংকট দেখা দেবে, কৃষি বিভাগ তাই বলছিলেন আমাদেরকে। তো স্থানীয়রা বলছেন যে বিশেষ করে তাদের বাড়িতে পানি প্রবেশ করায় তারা রান্না করার চুলা এবং গভীর যে নলকূপ রয়েছে সেগুলো কিন্তু একদম পানিতে নিমজ্জিত। তারা বলছে যে বিশেষ করে যারা বয়োবৃদ্ধ মানুষ এবং শিশু রয়েছেন তারা সবচেয়ে ভোগান্তিতে রয়েছেন। তো পানি উন্নয়ন বোর্ড বলছে যে যদি বৃষ্টি কমে যায় তাহলে হয়তো আগামী 2-1 দিনের মধ্যে এই উঁচু স্থানের পানিগুলো নেমে যাবে এবং এই বন্যা দুর্গত এলাকার কষ্ট কমে যাবে। তো রোশন, এই ছিল শেরপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সিংড়ার নিচু এলাকায় রোপা আমন ধান ইতোমধ্যে তলিয়ে গেছে 30 হেক্টর জমির ধান। আরও জানাতে উপজেলার বড়িয়া বিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, জানাবেন যে বৃষ্টিতে সিংড়ায় কি পরিমাণ চাষের জমি ক্ষতি হয়েছে এবং কৃষি বিভাগ এবং কৃষকরা কি বলছেন এ বিষয়ে? জি রওশন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নাটোরের সিংড়ার বরিয়ার বিলে। এই গত কয়েকদিনের যে টানা বর্ষণ হয়েছে, এই বর্ষণের কারণে যে রোপা আমন ধান রয়েছে সেই রোপা আমন ধান কিন্তু ডুবে গেছে। অর্থাৎ কৃষকরা যেটি বলছে যে হয়তো আর 1 মাস পরেই এসব ধান তারা ঘরে তুলতে পারতেন, কিন্তু হঠাৎ করে যে বন্যা, এই বন্যা আসার কারণে এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ধানগুলো সব পানির নিচে। প্রতি বছর চলনবিল অঞ্চলে যে বিলম্ব বন্যা হচ্ছে, এই বন্যার কারণে কৃষকরা প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে এবং তারা প্রতি বছরই কিন্তু লোকসানের শিকার হচ্ছেন। কৃষকরা আমাদেরকে এমনকি জানিয়েছেন, কৃষকরা যেটি বলছেন যে তারা বারবার এই যে বিলম্ব বন্যা হচ্ছে, এই বন্যার কারণে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ফসল সেটি তারা ঘরে তুলতে পারছে না। স্থানীয় কৃষি বিভাগ যেটি জানিয়েছেন যে এই গত 2 দিনে প্রায় 30 হেক্টর জমির রোপা আমন ধান সেটি কিন্তু তলিয়ে গেছে। অর্থাৎ এখনো যে বৃষ্টি যে অব্যাহত রয়েছে, এই বৃষ্টি যদি না কমে তাহলে কিন্তু চলন বিলের যে এই মাঠগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন যে সবুজ সবুজ মাঠ রয়েছে, এই মাঠগুলো কিন্তু সবগুলোই পানিতে তলিয়ে যাবে, কৃষি বিভাগ এমনকি বলছেন। এবং আমরা বিলের বিভিন্ন জায়গায় যে পানি প্রবেশের জায়গাগুলো দেখতে পেয়েছি, হু হু করে যে পানি বিলে সেটি কিন্তু প্রবেশ করছে এবং আগামী কয়েকদিনের মধ্যে যদি বৃষ্টি না কমে, এই বৃষ্টি না কমলে চলন বিলের যে এই পুরো যে এলাকা রয়েছে সেই এলাকায় যে ধান ক্ষেত এগুলো সেগুলো আরো তলিয়ে যাবে। এতে করে কৃষকরা যে অনেকেই ঋণ করে যে রোপা আমন ধান করেছিলেন
সেইগুলো কিন্তু তারা বেশ ক্ষতির শিকার হবেন এবং প্রতি বছর তারা যে ক্ষতির শিকার হচ্ছে সেটি একটি অব্যাহত থাকবে। এছাড়া স্থানীয় কৃষি বিভাগ যেটি বলছে যে যেহেতু এই বেশ কিছু এলাকায় যে ধান ডুবে যাওয়ার কারণে চলনবিল অঞ্চলে কিন্তু খাদ্য ঘাটতির একটি সংকট কিন্তু তৈরি হতে পারে এবং আপনাকে দেখায় যে এই বিলটিতেও কিন্তু গত বছরও ডুবেছিল এবং এই ডুবার পরে কিন্তু কৃষকরা আবার রোপণ করেছিলেন, সেটি কিন্তু আবারও ডুবে গেছে। অর্থাৎ এই কৃষকরা যে বারবার যে ক্ষতির শিকার হচ্ছেন, এই ক্ষতির শিকার হওয়ার কারণে কিন্তু তারা আর্থিকভাবে বেশ লোকসানের শিকার হচ্ছেন এবং কৃষি বিভাগ যেটি বলছে যে এই বিলের যে প্রবেশগুলো রয়েছে সেই প্রবেশগুলোতে যদি পানি উন্নয়ন বোর্ড অর্থাৎ অন্যান্য যে উন্নয়ন সংস্থা রয়েছে তারা যদি বাদ দেয়, অর্থাৎ পানি নিয়ন্ত্রণ করা সম্ভব হলে চলন বিলের যে অকাল বন্যা হচ্ছে অর্থাৎ বিলম্ব যে বন্যা হচ্ছে এই বন্যাগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব। এবছর চলন বিলে কিন্তু প্রায় 22,000 হেক্টর জমিতে রোপা আমন ধান হয়েছিল, তার মধ্যে 30 হেক্টর জমির ধান ইতিমধ্যে কিন্তু পানি নিছে। অর্থাৎ বৃষ্টি আর কয়েকদিন যদি না থামে তাহলে কিন্তু আরো যে ধান রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে যাবে বলে স্থানীয় কৃষি বিভাগ আমাদেরকে এমনকি জানিয়েছেন। তো রওশন, এই ছিল নাটোরের চলন বিল থেকে রোপা আমন ধান তলিয়ে যাওয়ার সবশেষ তথ্য। নাটোর থেকে যুক্ত ছিলেন মাহবুব হোসেন।